তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 71 নম্বর ক্লাস। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করি আজকের ক্লাস। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে জেপিইজি একটি ছবির ফরম্যাট। তো এই জেপিইজির পুরো কথাটি কী বা জেপিইজির ফুল ফর্ম কী? এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো জেপিইজি একটি ছবির ফরম্যাট, আর এই জেপিইজির ফুল ফর্মটি হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ। তো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ এটা হচ্ছে জেপিইজি এর ফুল ফর্ম। তো জেপিইজি বা জেপিজি বলতে মূলত ছবির একটি কম্প্রেশনকে বোঝায়। ডিজিটাল ফটোগ্রাফকে মান নিয়ন্ত্রণের মাধ্যমে কম মেমোরিতে সংরক্ষণ করার জন্য এটি একটি জনপ্রিয় ফরম্যাট। আর জেপিজি সম্পূর্ণ রূপ হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। নেক্সট প্রশ্ন, এপিক এর অর্থ কী বা এপিকের ফুল ফর্ম কী? এপিক দেখবে তোমরা ভোটার কার্ডে এপিক লেখা থাকে। তো এই এপিকের ফুল ফর্মটা কী? তো এপিকের ফুল ফর্ম হচ্ছে ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড। তো ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড এটা হচ্ছে এপিকের ফুল ফর্ম। 1993 সালে যখন ভোটার কার্ড দেওয়া শুরু হয় তখন ভারতীয় নির্বাচন কমিশনার ছিলেন টি.এন. সেশন। তো যা 18 বছর বয়স পূর্ণতার পর প্রাপ্তবয়স্ক নাগরিকদের প্রমাণস্বরূপ ভারতের নির্বাচন কমিশন থেকে প্রদান করা হয়। পরের প্রশ্ন, বান্দ্রা ভার্সোভা সমুদ্র ব্রিজের নামকরণ করা হবে কার নামে? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো বান্দ্রা ভার্সোভা সমুদ্র ব্রিজের নামকরণ করে রাখা হবে বীর সাভারকরের নাম অনুসারে, অপশন বি। পরের প্রশ্ন, জাপানের জাতীয় খেলার নাম কি? ব্যাডমিন্টন, বেসবল, জুডো নাকি টেবিল টেনিস? তো তোমরা প্রশ্নগুলোর উত্তর লাইভ কমেন্টে করতে পারো, তাহলে তোমাদের প্র্যাকটিসটা ভালো হয়ে যাবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন নতুন বলে মনে হয় তাহলে সেগুলো তোমরা তোমাদের খাতায় লিখে রাখতে পারো, তাহলে পরবর্তীকালে তোমাদের সেটা রিভাইজ করতে সুবিধা হবে। তো জাপানের জাতীয় খেলা হচ্ছে জুডো, অপশান সি। পরের প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিম্নলিখিত কোন জিনিসটির অগ্রাধিকার দেওয়া হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, খাদ্য ও কৃষি ক্ষেত্রকে। তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খাদ্য ও কৃষি সেক্টরে ওপর বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছিল। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি 1951 থেকে 1956 মধ্যে হয়েছিল। এটা কয়েকটি পরিবর্তন সহ হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি কোন মডেলের উপর তৈরি করা হয়েছিল? অ্যান্সার হবে হ্যারড ডোমার মডেল, ভালো করে মনে রাখবে। এরপরে 5 বছরের এই পরিকল্পনার সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু, খুব ইম্পর্টেন্ট। এরপরে গুলজারিলাল নন্দা ছিলেন হচ্ছে সভাপতি, এটাও মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ভারত কবে IMF এর সদস্য হয়? IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো ভারত হচ্ছে মনে রাখবে 1945 সালে IMF এর সদস্য হিসেবে নিযুক্ত হয়েছিল। তো আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF গঠন হয়েছিল 22 জুলাই 1944 সালে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসিতে, আর সদস্য রয়েছে মোট 190টি দেশ। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংসদ গড়ে উঠেছে কাদের নিয়ে? লোকসভা, রাজ্যসভা, লোকসভা ও রাজ্যসভা নাকি লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায়ও বারবার আসে। তো মনে রাখবে ভারতের সংসদ গড়ে ওঠে, তোমরা অনেক অ্যান্সার করবে লোকসভা, রাজ্যসভা, কিন্তু এটা অ্যান্সার হবে না। এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতিকে নিয়ে হচ্ছে ভারতীয় সংসদ গড়ে ওঠে। এটা ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন,
কোন রাজ্য জলবায়ু পরিবর্তন বিষয়ক আলাদা আলাদা দপ্তর খুলেছে? মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ নাকি কেরল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, গুজরাট। গুজরাট রাজ্য হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি আলাদা দপ্তর খুলেছে। নেক্সট প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা তোমাদের কালকেই পড়ানো হয়েছিল, কালকের যে ক্লাস হলো সেখানেই পড়ানো হয়েছিল। তো তোমরা যারা ক্লাসটা পড়েছো তারা এটার অ্যান্সার করতে পারবে এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদা-বেতা। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থল হচ্ছে নীলগিরি পর্বত, আর এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদা-বেতা। এই পয়েন্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, মহাযান কথাটির অর্থ কী? স্বর্গলাভ, নির্বাণ লাভ, কৈবল্য লাভ নাকি কোনোটিই না? তো মহাযান শব্দটির অর্থ হচ্ছে স্বর্গ লাভ, অপশন এ। তো মহাযান ধর্মপন্থার প্রাচীনতম উদ্গাতা ছিলেন হচ্ছে মৈত্রনাথ। নেক্সট প্রশ্ন, গুপ্ত যুগের কোন শাসক নিজেকে পরম ভগবত বলে উল্লেখ করেছেন? অপশন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত? তো মনে রাখবে, পরম ভাগবত বলে নিজেকে উল্লেখ করেছেন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন এ। তো প্রথম কুমারগুপ্তের মুদ্রায় ময়ূরের প্রতিকৃতি পাওয়া গিয়েছিল। এই পয়েন্টটা তোমরা মনে রাখতে পারো, পরীক্ষায় আসতে পারে যে প্রথম কুমারগুপ্তের মুদ্রাতে ময়ূরের প্রতিকৃতি পাওয়া যায়। পরের প্রশ্ন, কোন ঐতিহাসিক পলাশীর যুদ্ধকে চূড়ান্ত যুদ্ধ বললেও গ্রেট ব্যাটেল বলে স্বীকার করেননি? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ম্যালেসান। নেক্সট প্রশ্ন, মহলওয়ালি বন্দোবস্তের সঙ্গে কোন ব্রিটিশ যুক্ত ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, মহলওয়ালি বন্দোবস্তের সাথে যুক্ত ছিলেন হচ্ছে আর.এম. বার্ড, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো মহলওয়ালি ব্যবস্থা 1822 সালে হন্ট ম্যাকেনজি শুরু করেছিলেন। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত শুরু হয় 1793 সালে। এই 1793 সালটা ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষায় আসে। নেক্সট প্রশ্ন, সোনার খাদ বের করতে সাধারণত কোন অ্যাসিডটি ব্যবহার করা হয়? সাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি টার্টারিক অ্যাসিড? এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে, সোনার খাদ বের করার জন্য নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তো সোনা থেকে খাদ বের করার জন্য তাকে পোড়ানো হয় নাইট্রিক অ্যাসিড দিয়ে। আর সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড। আর নাইট্রিক অ্যাসিড দিয়ে সোনা খাঁটি করার সময় যে ধোঁয়া বের হয় তা বাতাসে মিশে খুবই বিষাক্ত অম্লীয় বাষ্পে রূপ নেয়, যেটা খুবই ক্ষতিকারক। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে কবে পালন করা হয়? তো মনে রাখবে, প্রতি বছর 3 জুন তারিখে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে হিসাবে পালন করা হয়। তো বাইসাইকেল ব্যবহারের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর 3রা জুন তারিখে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে পালিত হয়। পরের প্রশ্ন, তামিলনাড়ুতে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় এসে যেতে পারে। তো মনে রাখবে যে তামিলনাড়ুতে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন রাজা গোপালাচারী, অপশান এ। তো 1930 সালে গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী সি রাজা গোপালাচারী তিরুচি থেকে লবণ সত্যাগ্রহের নেতৃত্বে তামিলনাড়ুর বেদরনয়মে নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে প্রায় 150 জন স্বেচ্ছাসেবক ছিলেন, যাদের বেশিরভাগই ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্তর্ভুক্ত ছিলেন। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের পূর্বতম নদীটির নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কমেন্টেও অ্যান্সার করতে থাকো। তো উত্তরবঙ্গের পূর্বতম নদীটি হচ্ছে সংকোশ, অপশন এ। সংকোশ নদী ভুটানের পানাখা পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করে আসামের ধুবড়িতে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। এখানে মনে রাখার বিষয় হচ্ছে সংকোশ নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? পানাখা পর্বতমালা থেকে, ভুটানের পানাখা পর্বতমালা থেকে, আর এটা আসামের ধুবড়িতে গিয়ে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে।
এটা মনে রাখার বিষয়। পরের প্রশ্ন, ড্যাম্পিয়ার অ্যান্ড হজেস লাইন কোন জেলায় দেখা যায়? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া নাকি হুগলিতে? তো এই ড্যাম্পিয়ার এবং হজেস লাইন এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায় দেখা যায়, অপশান বি। তো লাইনটি ভারতের সুন্দরবনের ইকো অঞ্চলকে নির্দেশ করে। এটি একটি কাল্পনিক রেখা যা সুন্দরবনের উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে দিয়ে গেছে, আর এটি জোয়ারের ওঠানামা দ্বারা প্রভাবিত মোহনা অঞ্চলের উত্তরতম সীমাকে নির্দেশ করে। পরের প্রশ্ন, ভারতের কোন বন্দর চাইল্ড অফ পার্টিশন নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চাইল্ড অফ পার্টিশন নামে পরিচিত হচ্ছে ভারতের কান্ডলা বন্দর, অপশান এ। পরের প্রশ্ন, তুঙ্গভদ্রা নদী কোন নদীর উপনদী? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল, তো আগের ক্লাস তোমরা যারা করেছো তারা অবশ্যই এটার অ্যান্সার করতে পারবে। তো তুঙ্গভদ্রা নদী হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো কৃষ্ণা নদীর সবথেকে গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা নদী। পশ্চিমঘাট পর্বতমালা থেকে উদ্ভূত তুঙ্গ নদী আর ভদ্রা নদী মিলে হচ্ছে এই নদীটির সৃষ্টি হয়েছে, অর্থাৎ তুঙ্গ নদী এবং ভদ্রা নদী দুটি মিলিত হয়ে তুঙ্গভদ্রা নদী সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, সংবিধানের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে? এটাও খুবই ইম্পর্টেন্ট এবং আগেও পড়ানো হয়েছিল। তো মনে রাখবে, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বা ডিপিএসপিতে হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে। তো সংবিধানের 40 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্র স্বায়ত্তশাসিত ব্যবস্থা রূপে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা করবে, আর এই নির্দেশক তত্ত্বনীতিটি গান্ধীবাদী আদর্শের উপরে প্রতিষ্ঠিত। পরের প্রশ্ন, কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্য কমিশন যাকে বলা হয় ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এটা কার নিকট রিপোর্ট পেশ করে? খুব ইম্পর্টেন্ট। অপশন হচ্ছে পার্লামেন্ট, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি সুপ্রিম কোর্টের কাছে। তো মনে রাখবে ইউপিএসসি হচ্ছে রিপোর্ট পেশ করে রাষ্ট্রপতির কাছে, অপশন বি। নেক্সট প্রশ্ন, জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে সশস্ত্র বিদ্রোহ অর্থাৎ আর্মড রেবিলিয়ন কথাটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল? এটাও খুবই ইম্পর্টেন্ট। তো মনে রাখবে সশস্ত্র বিদ্রোহ বা আর্মড রেবিলিয়ন কথাটি যুক্ত করা হয় সংবিধানের 44তম সংশোধনের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, ভারতীয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার জনক কাকে বলা হয়? পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভালো করে পড়ে রাখবে। তো তোমাদের জন্য নেক্সট পরে তোমাদের একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে একটা আলাদা করে ক্লাস করানো হবে, তো সেটা দেখবে তোমরা সবাই, খুবই ইম্পর্টেন্ট। তো মনে রাখবে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার জনক বলা হয় হচ্ছে পিসি মহালানোবিশকে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি মহালানোবিশ মডেল ভিত্তিক ছিল, আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কোন মডেল ভিত্তিক ছিল এটা তোমরা নিচে কমেন্টে জানাবে, কিছুক্ষণ আগেই পড়ানো হলো। তো এটি 1956 থেকে 61 সাল পর্যন্ত জওহরলাল নেহরুর নেতৃত্বে তৈরি হয়েছিল, আর এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল হচ্ছে দেশের ভারী শিল্পের বিকাশ ঘটানো। নেক্সট প্রশ্ন, ভারতের কোন প্রধানমন্ত্রী আরবিআই এর গভর্নর ছিলেন? তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে ভারতের মনমোহন সিং ইনি হচ্ছে এমন প্রধানমন্ত্রী যিনি হচ্ছে আগে আরবিআই এর গভর্নর ছিলেন। নেক্সট প্রশ্ন, ক্যাপিটাল মার্কেট নিয়ন্ত্রণ করে কে? সেবি, আরবিআই, ফাইন্যান্স মিনিস্ট্রি নাকি কোনোটি নয়? তো মনে রাখবে ক্যাপিটাল মার্কেট নিয়ন্ত্রণ করে হচ্ছে সেবি। সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো এটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট নিয়ন্ত্রণ করে। তো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া 1992 সালের 12 এপ্রিল প্রতিষ্ঠিত হয়, আর এর সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে অবস্থিত। পরের প্রশ্ন, লিউকোমিয়ার ওষুধ তৈরি হয় কিসের থেকে?
তো লিউকোমিয়ার ওষুধ তৈরি হয় হচ্ছে নয়নতারা উদ্ভিদ থেকে। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক নল বেয়ে উপরে উঠতে পারে? স্থিতিস্থাপকতা, পৃষ্ঠটান, সান্দ্রতা নাকি জলের ঘনত্ব? তো কোনটার জন্য কোন ধর্মের জন্য জলের কোন ধর্মের জন্য কৈশিক নল বেয়ে উঠতে পারে? অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, পৃষ্ঠটান ধর্মের জন্য। অপশন বি। তো পৃষ্ঠটান হচ্ছে প্রবাহের পৃষ্ঠের একটি স্থিতিস্থাপক প্রবণতা যা তার উপরিতলকে সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল প্রদান করে। এর ফলে কীটপতঙ্গ জলের উপরিতলে হাঁটতে পারে। নেক্সট প্রশ্ন, গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম বলো। অপশন হচ্ছে ফার্ন, মস, জবা গাছ নাকি ক্ল্যামাইডোমোনাস? তো অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস হচ্ছে এমন একটি উদ্ভিদ যেটা হচ্ছে গমনে সক্ষম। তো গমনে সক্ষম দুটি উদ্ভিদের নাম হচ্ছে ক্ল্যামাইডোমোনাস এবং ভলভক্স। আর গমনে অক্ষম প্রাণী হচ্ছে স্পঞ্জ। নেক্সট প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহীর রোধ কি হবে? প্রথমে বাড়বে তারপর কমবে, একই থাকে নাকি বাড়ে নাকি কমে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সাধারণত আমরা কি জানি যে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবাহী অর্থাৎ যারা পরিবাহী যেমন ধাতু, তো সেই পরিবাহীর রোধ বেড়ে যায়, কিন্তু এখানে অর্ধপরিবাহীর ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্ধপরিবাহীর রোধ কমে যায়। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। তো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়। এর কারণ হলো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধপরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়। এই মুক্ত ইলেকট্রনগুলি বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে, যার ফলে রোধ হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধপরিবাহীর রোধের পরিবর্তনের হারকে রোধের উষ্ণতা সহগ বলা হয়। এই প্রশ্নটা আসতে পারে তোমাদের পরীক্ষায় যে রোধের উষ্ণতা সহগ কাকে বলা হয়। তো এটা মনে রাখবে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধপরিবাহীর রোধের যে পরিবর্তনের হার হয় সেই রোধের হারকেই বলা হয় রোধের উষ্ণতা সহগ। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে যে ভারতের সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করে 18 নম্বর ভারতের সংবিধানের যে ধারা রয়েছে সেটা অনুসারে। তো ভারতের সংবিধানের ধারা 18(1) অধীনে ভারতরত্ন ও পদ্ম পুরস্কার প্রদান করা হয়। পরের প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধী আরউইন চুক্তিতে অনুমোদন করা হয় এবং প্রথমবার জনগণের মৌলিক অধিকার পাশ হয়? তো এটার অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, 1931 সালের করাচি অধিবেশনে এই অনুমোদনটি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, অরবিন্দ ঘোষ 1893-94 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধটি রচনা করেছিলেন? তো মনে রাখবে সঠিক অ্যান্সার হবে অপশান সি, ইন্দু প্রকাশ। তো ইন্দু প্রকাশ পত্রিকায় অরবিন্দ ঘোষ নিউ ল্যাম্পস ফর ওল্ড এই প্রবন্ধটি রচনা করেছিলেন। খুব ইম্পর্ট্যান্ট। তো নিউ ল্যাম্পস ফর ওল্ড অরবিন্দ ঘোষ ইন্দু প্রকাশ নামক একটি বোম্বাই দৈনিক পত্রিকায় লিখেছিলেন। পরের প্রশ্ন, জিন্দা পীর কাকে বলা হয়? এটা তোমাদের অনেকবার পড়ানো হয়েছে, তোমরা পারবে এটার অ্যান্সার। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, ঔরঙ্গজেবকে। নেক্সট প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিস নিচের কোনটিকে উত্তপ্ত করে পাওয়া যায়? এটা খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায় হচ্ছে জিপসামকে উত্তপ্ত করে। তো প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, যার সংকেত হচ্ছে CaSO, এটা 4 হবে, CaSO4 ½ H2 এটা ভালো করে মনে রাখবে যে প্লাস্টার অফ প্যারিসের ক্ষেত্রে CaSO4 ½ হয়ে যায় প্লাস্টার অফ প্যারিসের সংকেত, আর জিপসামের সংকেত হয়ে যাবে এখানে CaSO4 10H2O। তো আর জিপসামের ক্ষেত্রে CaSO4 10H2O, আর প্লাস্টার অফ প্যারিসের সংকেত হচ্ছে CaSO4 ½ H2O। এই দুটো সংকেত ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন, সর্পগন্ধা গাছে কোন উপকারটি পাওয়া যায়?
মরফিন, রেসারপিন, নিকোটিন নাকি কুইনাইন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে সর্পগন্ধা গাছে যে উপকারটি পাওয়া যায় সেটা হচ্ছে রেসারপিন, অপশান বি। তো রেসারপিন উপকার পাওয়া যায় সর্পগন্ধা গাছ থেকে। সর্পগন্ধার শিকড়ে বা মূলে ইন্ডোল এলকালয়েড রয়েছে যাতে রিসারপিন, ডিসারপিন এবং রেসিনামিন থাকে। নেক্সট প্রশ্ন, কে বলেছিলেন যে নৌবিদ্রোহ ভারত ইতিহাসে নবযুগের সূচনা করে? তো এই উক্তিটি করেছিলেন হচ্ছে রজনী পামদত্ত, অপশান এ। পরের প্রশ্ন, আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, এই উক্তিটির বক্তাকে? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি উক্তি, তো পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো এই উক্তিটি করেছিলেন হচ্ছে ঋষি অরবিন্দ ঘোষ, অপশান ডি। পরের প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকা প্রকাশ করেন কে? এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটাও ভালো করে মনে রাখবে যে সঞ্জীবনী পত্রিকার প্রকাশ করেছিলেন কৃষ্ণ কুমার মিত্র, অপশান সি। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। তো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সম্প্রতি কোথায় লিথিয়ামের খনি আবিষ্কার করেছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে প্রশ্ন এবং এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, জম্মু ও কাশ্মীর। তো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সম্প্রতি জম্মু এবং কাশ্মীরে লিথিয়ামের খনি আবিষ্কার করেছে। তো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় সালাল হাইমানা এলাকায় 5.9 মিলিয়ন টন লিথিয়াম মজুদ আবিষ্কার করেছে, যা ভারতকে লিথিয়াম মজুদ সহ শীর্ষ 10টি দেশের মধ্যে একটি করে তুলেছে। তাই এটা খুবই ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে। আর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হলো ভারতের একটি বৈজ্ঞানিক সংস্থা। এটি টমাস ওল্ডহাম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি 1851 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি খনি মন্ত্রকের অধীনে ভারত সরকারের একটি সংস্থা, যার সদর দপ্তর রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতাতে। এই সবগুলো পয়েন্ট যেগুলো রাউন্ড করা রয়েছে এগুলো খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে ভালো করে এগুলো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।